নমস্কার। রুনার সংগ্রহতে সকলকে স্বাগত জানাই। বইয়ের পাতার গল্প এখন আপনার কানে, আর সেই গল্প বলবো আমি, রুনা মুখার্জি। বাংলা সাহিত্যের কালজয়ী সৃষ্টি, রহস্য, রোমাঞ্চ, প্রেম ও সামাজিক হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আমি নিয়মিত হাজির হই। চলুন তবে শুরু করি। আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের জনপ্রিয় কর্নেল সমগ্র থেকে রহস্য কাহিনী স্বর্গের বাহনের শেষ পর্ব, ব্যর্থ প্রেমের প্রতিহিংসা। এদিন দুপুরে ভাত খাওয়ার পর আর ভাত ঘুম ঠেকানো যায়নি। কম্বলের তলায় বিকেল অবধি পড়ে থেকে এবং অজস্র দুঃস্বপ্ন সুখস্বপ্ন দেখে আবুর ডাকে উঠে বসলাম। আবু কফি এনে ডাকছিল। তার কাছে জানতে পারলাম বুড়ো সাহেব রশ্মিবাগের আমবাগানে পরগাছা পাড়তে গেছেন। আবুকেই একজন গাছ চড়তে জানা লোক জোগাড় করে দিতে হয়েছে। ভাত ঘুমের পর নিঝুম বেলায় কফিটা দারুণ লাগলো। নিজামত কেল্লার ভগ্নস্তূপের ফোকর গলিয়ে টকটকে গোলাপি রোদ ছুঁইয়ে পড়েছিল এবং কবরখানার গাছপালা জুড়ে তখনই নীলচে কুয়াশার আলোয়ান মুড়ি দেওয়ার আয়োজন শুরু করেছে। কফি খেয়ে ভাবলাম একটু চক্কর দিয়ে আসি, নইলে দুপুরের বিরিয়ানি আর কোরমা কোপ্তা হজম হবে না। কিন্তু আলোর এই অবেলায় একটা বেয়ারা ইচ্ছে মাথায় চেপে বসল। কবরখানায় গিয়ে একটু গোয়েন্দাগিরি করলে কেমন হয়? জাভেদ পাঠানের ভূগর্ভস্থ গোপন ডেরার হদিশ পেয়ে যাই যদি, কর্নেলকে টেক্কা দিতে পারব। কবরখানার পশ্চিম প্রান্তে চলে এলাম ঘুরতে ঘুরতে। ওদিক দিয়ে গেলে কারুর চোখে পড়ার চান্স কম। ধ্বংসস্তূপ এবং ঝোপঝাড়ের ভেতর দিয়ে কবরখানার নিচু পাঁচিল পেরিয়ে একটা প্রকাণ্ড কল্পকে ফুলের ঝোপের সামনে গিয়ে পড়লাম। ঝোপটার ভেতর সার সার কয়েকটা পুরনো কবর আছে। সেগুলোর মাথায় ছাদ ছিল বলে মনে হলো, কারণ তিনটে থাম এখনও তিন কোণায় খাড়া রয়েছে, এক একটা ফুট ৬-৭ উঁচু। চতুর্থ থামটার চিহ্ন নেই। থামগুলো বেশ মোটা। ধূসর আলোয় এই কবরগুচ্ছকে খুঁটিয়ে দেখতে দেখতে বুঝলাম ছাদের ধ্বংসাবশেষ কোন যুগে সরিয়ে কবরগুলোকে মুক্ত করা হয়েছিল, এবং সবই অল্পবয়সী মানুষের অথবা স্ত্রীলোকেরও হতে পারে। মধ্যিখানে একটা ফলক আঁটা রয়েছে লাইম কংক্রিটের পাটাতনে। তাতে ফার্সি হরফে কী সব লেখা আছে। ভাবছিলাম এই মৃত মানুষগুলোর মধ্যে কি পরস্পরের রক্তের সম্পর্ক ছিল, তাই এদের এভাবে আলাদা জায়গায় কাছাকাছি কবরে শোয়ানো হয়েছিল। হঠাৎ চোখে পড়ল এই কবরগুচ্ছের শেষ দিকে মাঝামাঝি একটা প্রকাণ্ড শ্বেতপাথরের কবর। তার ফলকে লেখা ফার্সি হরফের তলায় ইংরেজিতে কয়েক লাইন কী সব লেখা আছে। এগিয়ে গিয়ে পড়ে দেখলাম, I see before my spread the road that leads to the kingdom of death, like a thread straining smooth the unified broken bits of life. Thus peace comes, thus ends strife. মৃত্যুর সামনে দাঁড়িয়ে কে এমন আশ্চর্য প্রতিধ্বনি করে গেছে কবি গালিবের। জীবনের সব আশা আকাঙ্ক্ষা ব্যর্থ না হলে মৃত্যুর মধ্যে জীবনকে আবিষ্কার করা যায় না, আর তখনই মৃত্যু হয়ে ওঠে শান্তি। এমনি করেই উচ্চারিত হয়, সম্মুখে শান্তি পারাবার, ভাষাও তরণী হে কর্ণধার। মৃত্যু হয়ে ওঠে শ্যাম সমান।
শ্মশানে যেমন, তেমনি গোরস্থানে গেলেও বুঝি বা মনে এক ধরনের দার্শনিকতা ঘনিয়ে আসে। দিনের শেষের এই ধূসর কুয়াশা যেমন অবশিষ্ট আলোটুকু ঘিরে ফেলেছে, তেমনি একটা অস্পষ্টতা ঘিরে ফেলে জীবন নামক অস্তিত্বকেই। সেই সময় চমকে উঠলাম, কে গুনগুন করে গান গাইছে কোথায়। গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর বুঝতে পারলাম এ গান পাগল নাসির খাঁ গাইছে। একটু তফাতে একটা কাঞ্চন ফুলের গাছের তলায় একটা উঁচু কবরে আমার দিকে পিছু ফিরে বসে আছেন নাসির খাঁ। বারবার গাইছেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেল। किससे महरमी किस्मती का शिकायत कीजिए, हमने चाहता कि मर जाएं सो ও भी না হুয়া। তন্ময় হয়ে গান শুনছিলাম। শীতের দিনের শেষ আলোটুকু মিলিয়ে গিয়েছিল কখন। আবছা আধার ঘনিয়ে এসেছিল। হঠাৎ আমার পেছনে কোথাও খটখট হরমর গোছের চাপা একটা শব্দ হতে লাগলো। ঘুরে কিছু দেখতে পেলাম না। শব্দটা তারপরই থেমে গেল। ভীষণ অস্বস্তিতে পড়ে গেলাম। এগিয়ে গিয়ে সাড়া দিলাম নাসির খাঁকে, কিন্তু উনি আমাকে দেখেও যেন চিনতে পারলেন না। আপন মনে গান গাইছেন গুনগুন করে। এবার গানের মানেটা অনুমান করতে পারছিলাম। দুর্ভাগ্যের জন্য কার কাছে অভিযোগ করব? মরে যেতে চাইলাম তো মরণও হলো না। কবরের সংসর্গ দেখছি বড় বিপজ্জনক। খালি মৃত্যু আর মৃত্যু ছাড়া কথা নেই। জলজ্যান্ত মানুষের পক্ষে মৃতদের মাঝে গিয়ে পড়া ঠিক নয়। এখনই কেটে পড়া উচিত। গোয়েন্দাগিরি আমার সইবে না। তারপর নাসির খাঁ সম্পর্কে কর্নেলের ভাবনার কথা মনে পড়ায় ওকে এখান থেকে চলে আসার জন্য ডাকলাম। এমনকি বোররা কিনতে চাওয়ার কথাও বললাম। উনি কানে নিলেন না। তাই ভাবলাম উত্তরের গেট দিয়ে বেরিয়ে গিয়ে ওর ভাগ্নিদের খবর দিই। কিছু দূর গেছি, হঠাৎ পেছনে একটা হুঙ্কার শুনতে পেলাম। আবছা আধারে স্পষ্ট দেখা যাচ্ছিল না কিছুই, কিন্তু তারপরই নাসির খাঁয়ের চিৎকার শোনা গেল, না ফরমান কুত্তা কা বাচ্চা। তারপর গুলির শব্দ। সন্ধ্যার গোরস্থানের স্তব্ধতা মুহূর্তে চিড় খেল। আমার আর এতটুকু সন্দেহ রইল না যে হতভাগ্য নাসির খাঁকে তার আকাঙ্ক্ষিত মৃত্যু উপহার দিয়েছে জাভেদ পাঠান। সঙ্গে টর্চ নিয়ে বেরোয়নি, তাই দৌড়ে উত্তরের গেট দিয়ে বেরিয়ে পোড়ো জমি ভেঙে বেগম সাহেবার বাড়ি পৌঁছলাম। আবু ঘরের মেঝে ঝাড়ু বোলাচ্ছিল। রোজ সন্ধেবেলায় তার কাজ। আমাকে দেখে বলল, বুড়ো সাহেব এসেছিলেন এক দঙ্গল পুলিশ নিয়ে। আস্তা বলে কি হচ্ছে দেখুন গে। কি হচ্ছে তা জিজ্ঞেস করার মন ছিল না। টর্চ বের করে বললাম, আবু, শিগগিরই বুড়ো সাহেবকে খবর দাও, কবরখানায় আবার মানুষ খুন হয়েছে। আবু তাকিয়ে রইল। আমি দৌড়ে চললাম কবরখানায়। দূর থেকে টর্চের আলো ফেলে থমকে দাঁড়িয়ে গেলাম। নাসির খাঁ খুন হননি। কোমরে দুহাত রেখে সহাস্যে দাঁড়িয়ে আছেন। একটা লোক আর একটা উপুর হয়ে থাকা লোকের পিঠে চেপে বসেছে। সে নাসির খাঁকে বলছে, জলদি লাও বেটা, জলদি করো। লোকটাকে কাছে গিয়ে চিনতে পারলাম সে বিড্ডু, এবং তলার লোকটি জাভেদ পাঠান। তবে রাইফেলটা একটু তফাতে পড়ে রয়েছে। বুঝলাম জাভেদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কিন্তু বিড্ডু কোথা থেকে হঠাৎ সময় মতো আবির্ভূত হয়েছে? তাকে তো কলকাতায় দেখে এসেছিলাম। বিড্ডু আমাকে চিনতে পারল না প্রথমে। সে দম আটকানো গলায় বলে উঠল, দেখিয়ে সাব, এর নাম আছে জাভেদ পাঠান, খুনি और দাগি আসামি আছে হারামি। ছোট নবাবকে খুন করতে গুলি চালিয়ে দিল।
तो আমি একে पकड़े ফেললাম। साहब জেরা মেহরবানি करके आप थाना में खबर भेजिए जल्दी, আমি ওকে पकड़े রেখেছি। রাইফেলটা কুড়িয়ে নিয়ে চেম্বার খুলে দেখলাম এখনও দুটো গুলি আছে। রাইফেলটা অটোমেটিক, তাই গুলি দুটো বের করে পকেটে রাখলাম। বিড্ডু আবার তাগিদ দিল, তারপর আমাকে চিনতে পারল। একগাল হেসে বলল, ও চিনেছে, আপনি ছোটা গোয়েন্দা সাব আছেন, তো বুড়া গোয়েন্দা সাব কোথায়? উन्हीं को जल्दी बुलाइए। ওকে রুমাল ছুঁড়ে দিয়ে বললাম, তুমি আসামির হাত দুটো রুমাল দিয়ে বেঁধে ফেলো বিড্ডু। বুড়ো গোয়েন্দা সাহেব এখনই এসে যাবেন। বিড্ডু জাভেদের হাত দুটো পেছন থেকে পিঠ মোড়া করে বাঁধল, তারপর উঠে দাঁড়ালো। জাভেদ ওঠার চেষ্টা করলে সে তার জুতোশুদ্ধ পা পিঠে চাপিয়ে গর্জন করল, চুপসে সুতকে, একদম চুপসে, স্যার তোর দেগা ইঁট মারকে। কয়েকটা টর্চের আলো ফেলতে ফেলতে কর্নেল এসে পড়লেন সদল বলে। কনস্টেবলরা এসেই জাভেদকে ওঠালো, তারপর তার কাঁধে থাবা হাঁকড়ে ঠেলতে ঠেলতে নিয়ে চলল। রাইফেল এবং গুলি দুটো পুলিশ অফিসার মিস্টার ভদ্রকে দিলাম। আগাগোড়া ঘটনাটা বললামও। কর্নেল টর্চের আলো ফেলছিলেন চারদিকে, হঠাৎ বললেন, কিন্তু নাসির খাঁ কোথায় গেলেন? বিড্ডু ডাকল, ছটকু বেটা ছটকু, কাহা হ্যায় তুম? কর্নেল হন্তদন্ত হয়ে উত্তরের গেটের দিকে এগিয়ে গেলে তাকে অনুসরণ করলাম। জিজ্ঞেস করলাম, আস্তাবল অভিযানে লাভ হলো কর্নেল? কর্নেল বললেন, হয়েছে। ছবিটা পেয়েছেন? কোথায় রাখা ছিল? কর্নেল আমাকে অবাক করে বললেন, ছবি পাইনি। তাহলে লাভটা কি হয়েছে? বড় নবাব সাহেবের কিছু চিঠি পাওয়া গেছে। কর্নেল ব্যস্ততার মধ্যে বললেন, যা অনুমান করেছিলাম। বসির খাঁ তাহের মিয়াকে তার ভগ্নিপতি জার্জিস খাঁর ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছিলেন। ছবিটা বেচতে পারলে টাকার অর্ধেক ভাগ দিতে চেয়েছিলেন, তাই তাহের তককে তককে ছিল। মশা মারতে কামান্দাগার আয়োজন। মিনা উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল দক্ষিণের খোলা বারান্দায়। কর্নেলকে বলল, মাজিকে খুঁজে পাচ্ছি না, মুনারুনা কান্নাকাটি করছে। কর্নেল বললেন, পাগলা নবাবকে তুমি দেখেছ মিনা? মিনা কাঁদো কাঁদো মুখে বলল, উনি ভাগ্নিদের কাছে বসে আছেন। কর্নেল ব্যস্তভাবে বললেন, এসো তো জয়ন্ত। বাড়ি ঘুরে নহবতখানার ফটক পেরিয়ে গিয়ে একটা সাইকেল রিক্সা ডাকলেন কর্নেল। দুজনে উঠে বসলাম রিক্সোতে। তারপর কর্নেল বললেন, রসনিবাগ চলো, একটু তাড়াতাড়ি গেলে বকশিস পাবে। সারা পথ আমার কোনো প্রশ্নের জবাব পেলাম না। অবশেষে আবিষ্কার করলাম আমরা গিয়াসুদ্দিন পাঠানের বাড়ির দিকে চলেছি। দরজায় কর্নেল জোরে কড়া নাড়লেন। একটু দেরি করে দরজা খুলল। গিয়াসুদ্দিন আমাদের দেখে কেমন যেন হকচকিয়ে গেলেন। কর্নেল বললেন, বেগম সাহেবা কো খবর ভেজিয়ে মেহরবানি করকে। গিয়াসুদ্দিন কিছু বলতে ঠোঁট ফাঁক করছেন। তার পেছন থেকে বেগম সামিমারা এগিয়ে এসে বললেন, চলুন কর্নেল সাহেব, আর ঝামেলা করে লাভ নেই। কর্নেল বললেন, আপনার হাতে কি? শামিমারা বাঁকা হাসলেন। এক মুঠো ছাই নাসিরের মুখে মাখিয়ে দেব বলে নিয়ে যাচ্ছি। কর্নেল চমকে উঠলেন, সর্বনাশ, ছবিটা পুড়িয়ে ফেললেন আপনি? একটা অমূল্য ঐতিহাসিক ছবি। বেগম সাহেবা, এই কি করলেন আপনি? বৃদ্ধ গিয়াসুদ্দিন তেমনি কাঠপুতুল হয়ে দাঁড়িয়ে রইলেন। সামিমারা বেরিয়ে এসে বললেন, চলুন। জনহীন অন্ধকার রাস্তায় রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। কর্নেল বললেন, বেগম সাহেবা, আপনি এই রিক্সায় চলে যান, আমরা হেঁটেই ফিরব। রিক্সাওয়ালা বলল, পথে রিক্সা পেলে পাঠিয়ে দিচ্ছি স্যার, তাই দিও। আর শোনো, তুমি ওকে পৌঁছে দিয়ে একটু অপেক্ষা করো, তোমার ভাড়াটা
বলে কর্নেল পার্স বের করলেন। না না, বরং তুমি ভাড়াটা নিয়েই যাও। সামিমারা রিক্সাওয়ালার উদ্দেশ্যে চাপা স্বরে বললেন, ছোড়, হামকো পৌঁছ দে জলদি, ফিকর মত কর, হাম সব দে দেগি। জি বলে রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিল। কর্নেল ভাড়া দেওয়ার সুযোগ পেলেন না। রসনিবাগের জনহীন রাস্তায় শীতের সন্ধ্যায় হাঁটছিলাম দুজনে। একটু পরে কর্নেল চুরুট ধরালেন। লাইটার জ্বালানোর সময় ওর মুখে একটা প্রশান্তির ভাব দেখতে পেয়েছিলাম। তাই বললাম, ছবিটা তাহলে বেগম সাহেবা গিয়াসউদ্দিনের বাড়িতে এনে রেখেছিলেন? হ্যাঁ, তবে সেটা আজই বেলা 10টার পরে কোনো এক সময়। বুঝেছি, মিনাকে নিয়ে ওই সময় বেরিয়েছিল, আবু বলছিল। কর্নেল একটু হাসলেন। ছবিটা আস্তাবলে গত রাতে তাহের মিয়ার ঘর থেকেই হাতিয়েছিল সামিমারা। কাল রাত্রে পাগল নাসির খাঁ ভাগ্নিদের বলেছিলেন, আস্তাবলে বোর্রাক বাঁধা আছে। দুই বোনই আমাকে বলেছে গত রাতে মা মিনাকে নিয়ে বেরিয়েছিলেন। তখন রাত্রি প্রায় 12টা বাজে। আস্তাবলে তাহের দর্জির ঘরে ঢোকার অসুবিধে নেই, কারণ পশ্চিমের জানলা একেবারে ভাঙাচোরা। মুনারুনা ভোরবেলায় কবরখানায় ফুল দিতে গিয়ে আমাকে সেখানে দেখে ভরকে গিয়েছিল। যাই হোক, মেয়ে দুটো অত্যন্ত সরল, কথায় কথায় সব ফাঁস করে দিল। তাহলে নাসির খাঁয়ের কথা শুনেই বেগম সাহেবা বুঝতে পেরেছিলেন ছবি কোথায় আছে। ঠিক তাই, কর্নেল চাপা স্বরে কথা বলছিলেন। মুনারুনার বর্ণনা অনুসারে ছবিটা খুবই ছোট্ট, কাপড়ে আঁকা কালো রঙের স্বর্গীয় বাহনের ছবি। 6 ইঞ্চি লম্বা আর 4 ইঞ্চি চওড়া ফ্রেমে কাঁচ দিয়ে বাঁধানো ছিল। বোঝা যায় ছবিটা বেচে প্রেমিকের সঙ্গে চলে যেতেন বেগম সাহেবা, হতভাগিনী মেয়ে দুটোকে ফেলে রেখে। কে জানে কি করতেন। স্ত্রীলোকের মনের কথা দেবতারাও নাকি টের পান না। কর্নেল একটু হাসলেন। তবে আমি জানি মেয়েদের প্রতি সামিমারার স্নেহও কিছু কম নেই। তাই আমার ধারণা স্নেহেরই জয় হতো। জয়ন্ত অবৈধ প্রেমের চেয়ে বাৎসল্যের টান অনেক বেশি। আসলে জাভেদ ওঁকে প্ররোচিত করত, আর উনি ভুগতেন দ্বিধাদ্বন্দ্বে। এবার বোধ করি দ্বিধাদ্বন্দ্ব ঘুচে গেল, বাৎসল্যেরই জয় আশা করতে পারব। একটা রিকশোর ভেঁপু বাজছিল দূরে, যুগযুগ করছিল ভুতুরে একটা আলো। রিকশোটা এসে দাঁড়িয়ে গেল। রিকশাওয়ালা বলল, সালাম সাহ। সেই রশিদ রিকশাওয়ালা। নাহবাতখানা ফটক পেরিয়ে যাবার সময় জিজ্ঞেস করলাম, গিয়াসুন্নের বাড়িতে ছবি রাখার খবর কে দিল আপনাকে? বাইনাকুলার। সে কি? অর্কিডটা পাড়ার জন্য নিজেই গাছে উঠেছিলাম, কিন্তু অত উঁচুতে এই প্রকাণ্ড শরীরের পক্ষে পৌঁছনো অসম্ভব হতো। ডালটা ভেঙে যেত এবং মারা পড়তাম। তবে আমার যা স্বভাব, গাছে উঠে বাইনাকুলারে গিয়াসউদ্দিনের বাড়ির উঠোনে বেগম সাহেবা আর মিনাকে দেখে অবাক হয়নি। নাসিরের ভয়ে ছবিটা কোথাও লুকিয়ে রাখতেই হতো তাকে। ডেরায় পৌঁছে দেখি আবু দাঁড়িয়ে আছে। কর্নেল বললেন, তোমার মাঝি এসেছেন? জি সাব। পাগলা নবাব ঘরে আছেন তো? জি সাব, আপাদের সঙ্গে গল্প করছেন। খুব ভালো। দেখো তো বাবা, একটি কফি খাওয়াতে পারো নাকি? বড্ড ঠান্ডা আজ। আবু চলে গেলে জিজ্ঞেস করলাম, একটা কথা বুঝতে পারছি না, তাহের দর্জি কাল ভোরে কবরখানা ঢুকেছিল কেন? এ প্রশ্নের সঠিক জবাব হয়তো পাওয়া যাবে না, তবে আমার অনুমান সে কবরখানায় জাভেদের লুকিয়ে থাকার ব্যাপারটা কোনোভাবে টের পেয়ে থাকবে। তাই কৌতূহলী হয়ে তদন্ত করতে গিয়েছিল হয়তো।
কিংবা গতকাল ভোরবেলা তার চোখে পড়েছিল কিছু, হয়তো জাভেদকে দেখতে পেয়েই তার সঙ্গে কথা বলতে গিয়েছিল। সেটাই অবশ্য স্বাভাবিক। জাভেদকে জেরা করলে জানা যাবে কেন সে তাহের মিয়াকে খুন করেছে। কর্নেল, জাভেদের লুকিয়ে থাকার জায়গাটা দেখতে কৌতূহল হচ্ছে। কর্নেল হাসলেন। কলকে ফুলের জঙ্গলের ভেতর সাদা পাথরের একটা প্রকাণ্ড কবর আছে। ওটা নকল কবর। পাথরের ঢাকনা সরালে সিঁড়ি আছে। নিচে একটা ঘরের ভেতর নবাব ইস্কান্দার খানের আসল কবর। তাঁর আশঙ্কা ছিল ইংরেজরা তার মৃতদেহের অবমাননা করবে, তাই ওই পাতাল ঘরে নিজের আসল কবরের ব্যবস্থা করে রেখেছিলেন। যাই হোক, তোমাকে সেই পাতাল ঘরে ঢোকাতে রাজি আছি, তবে তুমি যদি ভয় পেয়ে হার্ট ফেল করো আমি দায়ী থাকব না। ভয় পাওয়ার কি আছে? জাভেদ তো দিব্যি সেখানে থাকত। ডার্লিং, জাভেদ একজন দুঃসাহসী লোক, খুনি, ডাকাত এবং একসময় স্মাগলারও ছিল সে। তার পক্ষে কবরের পাশে শুয়ে নাক ডাকানো খুবই সম্ভব। দ্রুত বললাম, যাগ্গে, কী দরকার কবরে ঢোকার? কর্নেল হাসতে লাগলেন। আবু কফি আনল। চাপা স্বরে বলল, মাঝি খুব কাঁদছেন। পাগলা নবাব ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে গান করছেন। কি সব হচ্ছে বাড়িতে, আমার একটুও ভালো লাগছে না। দুঃখিত বালকটি পশ্চিমের বারান্দায় চলে গেল। কানে এলো পাগলা নাসির খাঁ গুনগুন করে গান গাইছেন। একটু পরে বিড্ডু এসে সেলাম দিয়ে মেঝে বসল। কর্নেল জিজ্ঞেস করলেন, থানা থেকে এলে বিড্ডু? জি হাঁ সাব। তুমি কলকাতা ফিরবে কবে? ছোটকু নবাবকে সাথে নিয়ে যাব, দেখি উনির কখন মর্জি হয়। আমি জিজ্ঞেস করলাম, তুমি হঠাৎ কলকাতা থেকে চলে এলে কেন বিড্ডু? বিড্ডু বলল, কর্নেল সাহেব আমাকে আসতে বলেছিলেন, তাই চলে আসলো। তুমি তখন কবরখানায় কি করছিলে? কিছু না, আমি এসে ছোটকু নবাবকে ঢুঁড়ছিল। ঢুঁড়তে ঢুঁড়তে কবরখানায় গেল, গিয়ে দেখল কি জাভেদ হারামি বন্দুক তাক করেছে। আমি ওকে পাকড়ে ফেললো, গুলি भी ছুটে গেল। বাপরে বাপ, হারামি ডাকুর গায়ে ইত্তা তাকত, আমাকে বুড়া সমঝেছিল। বিড্ডু হা 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 হাসতে লাগলো। তারপর গম্ভীর হয়ে ফের বলল, সাব, জাভেদকে পাকড়াও করলো পুলিশ, लेकिन ওর বড় ভাই ফরিদ भी হারামি আছে। ওহি তো ছোটকু নবাবকে হেকিমি দাওয়া খিলিয়ে পাগল করে দিয়েছে। আমি এখন সমঝে লিয়েছি ফরিদ ऐसा किया। কর্নেল নিভন্ত চুরুটটি ধরিয়ে ধোঁয়ার ভেতর বললেন, ফরিদ সাহেবকে শিগগিরই পুলিশ অ্যারেস্ট করবে বিড্ডু। পাসপোর্ট জাল করার জন্য পুলিশ ওর দিকে নজর রেখেছে কিছুদিন থেকে। মিনা এসে মৃদুস্বরে বলল, কর্নেল সাব, আপনাকে অন্দরে আসতে বললেন মাঝি। তারপর বিড্ডুকে দেখে অবাক হয়ে গেল সে। বিড্ডু ভাইয়া, কখন এলে তুমি? তো এখানে বসে আছো কেন? ভেতরে এসো। কর্নেল ও বিড্ডু অন্দরমহলে গেলে প্যাড বের করে রিপোর্টাজ লিখতে বসলাম। একখানা জম্পেস রিপোর্টাজই লিখতে হবে। একাদশ শতাব্দীর পর্যটক ও পণ্ডিত আলবিরুনির আঁকা স্বর্গীয় বাহনের ছবি থেকেই শুরু করা যাক। ওই বাহনে চেপে জাহানাবাদের নবাব বংশিয়া এক প্রেমিক প্রেমের স্বর্গে যেতে চেয়েছিলেন। সে ব্যর্থ প্রেমের প্রতিহিংসা বাহনটিকে পুড়িয়ে ছাই করে দিলেন। গল্পপাঠ শেষ হলো। বাংলা রহস্য গল্প, গোয়েন্দা কাহিনী এবং বাংলা সাহিত্যের সেরা গল্প শুনতে রুনা সংগ্রহের সঙ্গে থাকুন। এতক্ষণ গল্প বলছিলাম আমি, রুনা মুখার্জি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এতদিন
এরপরে পরবর্তী গল্প নিয়ে আসব। ততক্ষণ সকলে ভালো থাকুন। ধন্যবাদ।